মেজর মুত্তাসিম ফুয়াদ উচ্চ বিদেশ থেকে বাড়ি ফিরছিল। হঠাৎ গাড়ির সামনে নববধূ সাজে লাল টকটকে বেনারসি শাড়ি পরিহিতা নারী ধাক্কা খেয়ে রাস্তায় ছিটকে পড়ল। রাস্তা থেকে তাড়াতাড়ি করে উঠে মেয়েটি ভয়ার্ত চোখে এদিক ওদিক তাকাচ্ছে আর বারবার শুকনো ঢোক গিলছে। চোখে মুখে তার ভয়ের ছাপ স্পষ্ট। তাকে অস্থির দেখাচ্ছে ভীষণ। অনেকটা সময় দৌড়ানোর ফলশ্রুতিতে মাথায় করে রাখা শক্ত খোপাটা খুলে লম্বা ঘন কেশ রাস্তায় লুটিয়ে পড়েছে। কপাল থেকে ঘাম বেয়ে গলা অবধি ঝরছে। শ্বাস প্রশ্বাসের গতি বেড়ে যাওয়ার দরুন বুক ওঠানামা করছে। মেয়েটির নাম ক্যামেলিয়া কায়নাত নিতু। বয়স অনুমান করা ভীষণ কঠিন। দেখে যতটুকু বোঝা যায় তার বয়স 21-22 হয়তো হবে, কিন্তু তার সঠিক বয়স কত হতে পারে তার ধারণা করা মুশকিল। পূর্ণ যৌবন আসে। গায়ের রং দুধে আলতা। গালে চোখে মেকআপের প্রলেপ পড়া সৌন্দর্য যেন কয়েক গুণ বেড়ে গিয়েছে। ভয়ের কারণে মুখটা রক্তিম বর্ণ ধারণ করেছে। সে রাস্তায় পড়ে যাওয়ার সাথে সাথে গাড়ি থেকে দুজন ব্যক্তি সাথে সাথে নেমে এসে তার সামনের দিকটা দাঁড়িয়েছে, সেটা সে খেয়ালই করেনি। মেজর মুত্তাসিম ফুয়াদ উচ্চ মাত্রই ছুটিতে বাসায় ফিরছিল। গতকাল নিজ বাসা থেকে তার সাথে যোগাযোগ করে জানানো হয়েছে তার মা ফরিনা বেগম রীতিমতো খুব বেশি অসুস্থ। মায়ের আরোগ্য লাভের কোনো খবর সারাদিন না পেয়ে বিকেলের ফ্লাইটে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিল সে। বহির্দেশীয় সেনাদের সাথে 3 দিনের একটা আলোচনা সভার প্রয়োজনে দেশের বাইরে যেতে হয়েছিল তাকে। এয়ারপোর্টে ল্যান্ড করার পর থেকে যতটুকু সময় বাড়ি পৌঁছতে প্রয়োজন তারও অধিক সময় লেগে গিয়েছে। সন্ধ্যার পর পর বাসায় পৌঁছে যাওয়ার কথা। এয়ারপোর্টে গাড়ি পাঠানো হয়েছিল তার জন্য। মাঝপথে গাড়ি একবার খারাপ হয়ে যাওয়ায় মেকানিক ডেকে ঠিক করে মিনিট 15 হলো চলতে শুরু করেছিল। রাস্তাটা দুর্ঘটনাপ্রবণ এলাকার হওয়ায় ড্রাইভার ধীরে ধীরে ড্রাইভ করছিল। মাঝে আরও একবার গাড়ি ব্রিটে করায় থেমে যেতে হয়েছিল। গাড়ি পুনরায় চলতে শুরু করার কিছুক্ষণের মধ্যেই অকস্মাৎ কাণ্ডটি ঘটে গেল। উচ্চ মাত্রই নিজের সিটে হেলান দিয়ে আরাম করে বসেছিল। হঠাৎ সামনে উপস্থিত হয়ে যাওয়া লাল শাড়ি পরিহিত নারীতে চোখ আটকে যায়। এই অসময়ে তারই গাড়ির সামনে এরকম বিয়ে সাজে কোনো মেয়েকে আসতে হলো। শুনছেন, আপনার কোথাও লাগেনি তো? সামনের দিক থেকে অপরিচিত কণ্ঠস্বর পেতেই সেদিকে তাকালো নিতু। ফেল ফেল করে দেখতে থাকলো হাতের ডান দিকের পুরুষটিকে। সামনে দাঁড়ানো উঁচু লম্বা বিশাল দেহী ব্যক্তিটি সাদা রঙের শার্ট পরিহিত। মৃদু ঘামে বুকের সাথে শার্ট লেপটে আছে। গলার দিকটায় 2টা বোতাম খোলা। হাতা কোনোই অবধি ফোল্ড করে রাখা। হাতে সোনালি রঙের ক্যাসিও ঘড়ি। সুগভীর 2টো চোখে লাল ফ্রেমের পাওয়ার গ্লাস। 2 গাল ভর্তি খোঁচা খোঁচা চাপদারি। দেখতে এক কথায় পরিপূর্ণ জেন্টলম্যান। নিতুর হঠাৎই মনে হলো এই মানুষটা তার চেনা, ভীষণ চেনা। বিশেষ করে মানুষটার কপালের কাটা দাগটা। নিতুকে বিচ্ছিন্ন চোখে এইভাবে পর্যবেক্ষণ করতে দেখে উচ্চ আবারও শুধালো, আপনি ঠিক আছেন? কোথাও কি চোট পেয়েছেন? আমার গাড়িতে ফার্স্ট এড বক্স রাখা আছে। সম্বিত ফিরে পেল নিতু। পুনরায় পিছের দিকে দেখে শুকনো ঢোক গিলে বলল, আমাকে প্লিজ বাঁচান, ওরা আমাকে মেরে ফেলবে। অস্থির হলো উচ্চ। 2 কদম এগিয়ে এসে ব্যস্ত গলায় শুধালো, কে আপনাকে মারতে চাইছে? আমাকে বলুন সবটা, আমি হয়তো আপনাকে সাহায্য করতে পারবো। মেজর মুত্তাসিম ফুয়াদ উচ্চর পাশেই তার গাড়ির ড্রাইভার রতন মিয়া দাঁড়িয়ে আছে। সে একজন বিজ্ঞ লোক। তার বিজ্ঞ চেহারা ফুটে উঠল অজানা এক আশঙ্কা। মনে হলো খারাপ কিছু ঘটতে চলেছে। সে উচ্চকে ছেলের মতোই দেখে। বয়স হলেও তাকে কাজ থেকে এখনও ছাড়িয়ে দেওয়া হয়নি। সে একজন বিশ্বস্ত কর্মী। রতন মিয়া উচ্চকে হাত ধরে টেনে একটু দূরে নিয়ে এসে চাপা সুরে বলল, আব্বা, এসব ঝামেলায় না জড়ালে হয় না? মনে হচ্ছে সামনে বড় একটা বিপদ আসতে চলেছে। উচ্চ রতন মিয়াকে আশ্বস্ত করে বলল, চিন্তা করবেন না চাচা, কিচ্ছু হবে না। মেয়েটা বিপদে আছে। সাহায্য করা আমার দায়িত্ব ও কর্তব্য। পুরো দেশ আমাদের উপর ভরসা করেই চলছে। উচ্চ নিতুর দিকে এগিয়ে আসতে নিতু জিহ্বা দিয়ে শুকনো খটখড়ে ওষ্ঠজোড়া ভিজিয়ে বলল, পানি হবে? খুব তেষ্টা পেয়েছে। উচ্চ রতন মিয়াকে ইশারা করতেই গাড়ি থেকে পানির বোতলটা এনে নিতুকে ধরিয়ে দিল। রতন মিয়ার হাত থেকে তাড়াতাড়ি করে বোতলটা নিয়ে হাফ লিটারের পানির বোতলের সম্পূর্ণ পানি শেষ করল। পানি খাওয়া হলে উচ্চকে উদ্দেশ্য করে বলল, আমাকে একটু দূরে কোথাও নামিয়ে দেবেন গাড়ি করে? কোনো বাজার বা স্টেশন হলে ভালো হয়। উচ্চ কিছুক্ষণ মৌন থেকে বলল, আসুন। অনুমতি পেতে নিতু আর এক মুহূর্ত দেরি না করে আগে আগে গাড়ির পেছন সিটে গিয়ে বসল। উচ্চ রতন মিয়াকে গাড়ি ড্রাইভ করতে বলে নিজেও নিতুর পাশের সিটে বসল। গাড়ি চলতে শুরু করলো। উচ্চ সেই প্রথম থেকে একটা কথা বলার চেষ্টা করে যাচ্ছে নিতুকে। তাকে বড্ড চেনা চেনা লাগছে তার কাছে। নিজের আগ্রহ দমিয়ে রাখতে না পেরে জিজ্ঞেস করেই ফেলল, আপনি কি দেশে বা দেশের বাইরে কোথাও দেখেছি? হয়তো, সম্ভবত দেশের বাইরে।
আপনাকে চেনা চেনা লাগছে, মনে করতে পারছি না। নিতু এখনও স্বাভাবিক হতে পারেনি। কিছুক্ষণ পর পর জানালা দিয়ে গাড়ির পেছনে কোনো গাড়ি আসছে কি না সেটা দেখছে। উচ্চের প্রশ্নটা কানে যেতেই ওপনিচ মাথা ঝাঁকিয়ে বলল, হ্যাঁ, দুবাই, মালয়েশিয়া, ইন্ডিয়া, নেপাল 4 দেশে গিয়েছি। বাংলাদেশে খুব একটা থাকা হয়নি গত 10-12 বছরে। আমি ফ্যাশন ডিজাইনার, মডেলিংও করা হয় টুকটাক। এসএসসি পাশ করে মালয়েশিয়ায় পাড়ি জমাই। ওখানেই থেকে পড়াশোনা শেষ করেছি। ন্যাশনাল ইন্টারন্যাশনাল বিভিন্ন অনুষ্ঠানে আমার যাওয়া হয়। গত বছর নেপালে গিয়েছিলেন? জি, ইয়েস, ওখানেই হয়তো দেখেছি। আপনি? আমি উৎস, মেজর মুবতাসিম ফুয়াদ উৎস। উৎস নামটা কর্ণকুহরে আসতে চমকে উঠল নিতু। চোখ আটকে গেল উৎসর পুরো মুখে। এই লোকটাকে প্রথম দেখাতেই চেনা চেনা লেগেছিল তার। নামটা শুনে নিশ্চিত হলো এই মানুষটা আবারও সামনে আসবে, এটাও হওয়ার ছিল। ভুলেই তো গিয়েছিল সে পুরনো আবেগ অনুভূতি। তাহলে সৃষ্টিকর্তা কেন আবার তার সামনে দাঁড় করিয়ে দিল? কিছুক্ষণ চেয়ে দেখল সে মানুষটাকে। এই মানুষটা তার হতে পারত। মনে মনে প্রশ্ন জাগে, তার উৎসের বয়স তো কম হলো না। বিয়ে করেছে সে? করবে নাই বা কেন? নিশ্চয়ই ছোট একটা ফুটফুটে বাচ্চাও আছে, যে কিনা অস্পষ্ট গলায় বাবা বাবা বলে ডাকে। আপনার নাম? উৎসের প্রশ্নে ঘাবড়ে গেল নিতু। নিজের অতীতের সত্যিকারের নাম বললে কি উৎস তাকে চিনবে? তখন তো এরকম স্বাভাবিক তার সাথে নাও থাকতে পারে, কিন্তু সেই 15-20 দিনের ক্যামেলিয়াকে তার মনে আছে, যাকে সে বিকাল ফুল নাম দিয়েছিল? মনে থাকার কথা না। সময় তো কম কেটে যায়নি, 10 বছর। নিশ্চয় মনে থাকার প্রশ্নই ওঠে না। তাছাড়া তার চোখে তো পরবর্তীতে বিকাল ফুল হয়ে অন্য কেউ ধরা দিয়েছিল, অন্য কেউ তার জীবনের ফুলের সুবাস ছড়িয়েছিল। নিতু সংক্ষেপে বলল, নিতু। বিয়ের আসর থেকে পালিয়েছেন? নিতু নাবোধক মাথা নেড়ে বলল, শহরে বড় একটা কোম্পানির সাথে চুক্তিতে দেশে এসেছিলাম। ব্রাইডাল শ্যুট ছিল। আমার বাবা কোনোভাবে আমার খোঁজ পেয়েছে হয়তো। আমাকে নিয়ে যেতে কয়েকজন লাফাঙ্গাকে পাঠিয়েছে। আমি পালিয়েছি। উৎস বলল, বাবা, বাড়িতে যাবেন না? যাবেন কোথায় এখন? নিতু মুখ মলিন করে উৎসর দিকে তাকিয়ে বলল, জানি না। সৃষ্টিকর্তা যেখানে গন্তব্য হিসেবে লিখে রেখেছেন সেখানেই যাব, তবে বাবার বাড়িতে যাব না। এখানে বান্ধবীর বাসায় উঠেছিলাম। ও বলল বাবা ওখানকার খবরও পেয়ে গেছে। মেবি আমার ফোনের লোকেশন ট্র্যাক করা হয়েছিল। এখন ফোন কোথায় সাথেই রেখেছেন? বন্ধ আছে। গাড়ি হঠাৎ করে ব্রেক কষে থেমে গেল। রতন মিয়া উৎসর দিকে দেখে ব্যস্ত গলায় বলল, আপনি বসেন আব্বা, আমি দেখছি। রতন মিয়া বেশ কিছুক্ষণ সময় ইঞ্জিন এটা ওটা চেক করলো। নিজে কোনো কিছু বুঝতে না পেরে উৎসর দিকে এগিয়ে এসে মৃদু গলায় বলল, আবার নষ্ট হয়ে গেছে। কাছে পিঠে মেকানিক আছে কি না দেখতে হবে। বিরক্ত হলো উৎস, কড়া গলায় বলল, এমন গাড়ি নিয়ে বের হতে কে বলেছে আপনাকে? বাড়িতে নতুন গাড়ি পড়ে আছে, তবু এই পুরনো গাড়ি নিয়ে টানাটানি কেন করতে হবে? যান গিয়ে দেখুন কোথায় মেকানিক আছে। রতন মিয়া কিছু না বলে গাড়ির ভেতর থেকে নিজের ফোনটা নিয়ে বেরিয়ে গেল। গ্রাম এলাকা, এখানে কোথায় গাড়ির মেকানিক পাওয়া যাবে কে জানে। উৎসের মেজাজ খারাপ দেখে বাইরে বের হওয়ার প্রস্তাব উপস্থাপন করল নিতু। সে বলল, বাইরে ভালো হাওয়া বইছে, বাইরে গিয়ে দাঁড়ালে আপনার হয়তো ভালো লাগবে। উৎস ভ্রু শটান বিস্তৃত করে শুধালো, এখন ভয় লাগছে না আপনার? আমার উপর আক্রমণ হলে আপনি বাঁচাবেন আমি এটুকু নিশ্চিত। দুজনে বের হয়ে এলো গাড়ি থেকে। রাত 9টার মতো বেজে যাচ্ছে। জায়গাটা গ্রাম এলাকা হওয়ায় দূর দূরান্তে সেরকম মানুষ দেখা যাচ্ছে না, তবে রাস্তার পাশ দিয়ে বাড়িঘর, বাল্ব জ্বলছে। কথাবার্তার আওয়াজও সময় সময় পাওয়া যাচ্ছে। দুজনে গাড়িতে হেলান দিয়ে পাশাপাশি দাঁড়িয়ে আছে। হঠাৎ সেকেন্ড কয়েকের জন্য ঝোড়ো হাওয়া বয়ে গেল। বাতাসে যত ধুলোমাটি ছিল সব যেন ক্যামেলিয়ার চোখে প্রবেশ করলো। চোখ বন্ধ করে চিৎকার করতে থাকলো সে। উৎস নিতুকে শান্ত হতে বলে বলল, শাড়ির আঁচল দিয়ে চোখ থেকে ময়লা বের করে ফেলুন। নিতু চিকন গলায় বলল, শাড়ির আঁচল তো খসখসে, ব্যথা লাগবে। আপনার কাছে রুমাল হবে? উৎস পকেট থেকে রুমাল বের করে নিতুর হাতে দিতে গিয়ে ভাবল সে একা একা কীভাবে ময়লা বের করবে, তাই বলল, আমি বের করে দিচ্ছি, আপনি শুধু ফোনের ফ্ল্যাশ লাইট অন করে ধরে রাখুন। উৎস সযত্নে নিতুর চোখ থেকে ময়লা বের করে দিচ্ছিল। সামনের দিক থেকে কয়েকজন ছেলে হেঁটে আসছিল রাস্তার পাশ দিয়ে। তারা একত্রে ব্যঙ্গ করে বলে উঠল, এ হে হে, রাস্তায় দাঁড়িয়ে দুইজন চুমু খাচ্ছে, ছি ছি, লজ্জা নেই এদের। তাদের গলা শুনতে পেয়ে রাস্তার অন্য পাশে দিয়ে হেঁটে যাওয়া 2-3 জন রাস্তা পার হয়ে এই পাশে এসে দাঁড়ালো। উৎস আর নিতু তখন স্থির হয়ে দাঁড়িয়ে আছে। দুজনই আশেপাশের মানুষের ব্যবহারে অবাক। একজন তো বলেই উঠল, রাস্তাকে বেশ্যাখানা মনে হয়? রাত দুপুরে চুমাচাট্টি করতেছেন? ঘর ভাড়া নিলেই তো পারেন। এখানে তো আর কাপড় খুলতে পারবেন না, নাকি এই কুত্তার মতো স্বভাবও আছে? পাশে থেকে আরেকজন বলে উঠল,
বিয়ের আসর থেকে মেয়ে তুলে এনে এখানে ফষ্টি করছেন? মেয়ের পোশাক দেখে বউ মনে হলেও আপনাকে দেখে তো বর্বর মনে হচ্ছে না। অন্য দিক থেকে আরেকজন নিতুর প্রতি সহমর্মিতা দেখিয়ে বলল, মাইয়ার হয়তো দোষ নেই, এই লোকই হয়তো জোর জবরদস্তি করেছে। মায়ের চোখে পানি, সাথে গাড়ি আছে, পোশাকও বড় লোকের, দেখে ভদ্রলোকই মনে হয়, তাহলে ব্যবহার এমন কেন? নোংরামি বের করছি দাঁড়া। লোকটা আরেকজনকে ডেকে বলল, এই কাজী সাহেবকে ডেকে আনতো, নষ্টামি এখানে চলবে না। আর এই যে আপনি, টাকা পয়সা যা আছে ফেলেন, না হলে দেখা যাবে মেয়েকে রেখে পালিয়ে যাবেন। কথাগুলো যেন উচ্ছের শরীরে কাটার মতো বিঁধল। দাঁত মুখ শক্ত করে বলল, সমাজ পরিষ্কারের দায়িত্ব কি আপনারা নিয়ে বসে আছেন? এখানে যে আমরা দুইজন নষ্টামি করছিলাম তার প্রমাণ কি? গাড়ি থাকতে গাড়ির বাইরে এসেই বা নষ্টামি করব কোন দুঃখে? উৎস পিছিয়ে গিয়ে নিজের গাড়ির ভেতর থেকে লাইসেন্সকৃত ব্যক্তিগত পিস্তল এবং আইডি কার্ড বের করে এনে সবাইকে উদ্দেশ্য করে বলল, এখানে যে নিজের কথায় দাঁড়িয়ে থাকতে পারবে সে বাদে সবগুলো লাশ পড়ে যাবে। উৎস আকাশের দিকে একটা ফাঁকা গুলি ছুঁড়ে বলল, 20-22 বছরের বাচ্চা ছেলে পেয়েছ? ধমক দিলে প্রস্রাব করে প্যান্ট ভিজিয়ে ফেলবো। রাস্তায় বসে হাত পা ছুঁড়ে কান্নাকাটি করতে করতে বিয়ে করতে রাজি হয়ে যাব? দল বেঁধে অরাজকতা চালাও এক একজন, আর এখন এসেছো বিয়ে দিতে? টাকা খাওয়ার শখ জেগেছে? তোমরা তো পারো সেটা করতে। লোকজনকে জিম্মি করে হাজার হাজার টাকা খাওয়া তোমাদের কাজ। গ্রামের মোড়ল মাতব্বর সাজতে এসেছো না? সব কয়টাকে চেনা আছে আমার। কার কার টাকা লাগবে এগিয়ে আয়। যেদিক দিয়ে টাকা দেওয়া সম্ভব হবে সব দিক দিয়ে টাকা ভরে দেবো আজ। সব চুপ হয়ে গেল, একে অপরকে দেখতে থাকলো। উৎস একজনের দিকে এগিয়ে গিয়ে মাথা রিভলভার দিয়ে ধাক্কা দিয়ে বলল, কি দেখে মনে হয়েছে যে রাস্তাটারে বেশ্যাখানা বানিয়ে ফেলেছি? বলার সুযোগ পাইলে কোনো হারামজাদা থামতে চাস না, তাই না? অন্য জীবনে খুব মাতব্বরি করার শখ না? একটা একটা করে দানা ভরে দেব মুখে। মেজর উৎস আমার নাম শুনলে বাঘে গরুতে এক ঘাটে পানি খায়, আর তোরা এসেছিস আমাকে গালি দিতে? তোদের এক একটারে যে এখনও গিলে ঢিকুর তুলিনি, এটাই তোদের ভাগ্য। কথাগুলো বলেই শক্ত হাতে একটা থাপ্পড় বসিয়ে দিল উৎস। ছেলেটার টাল সামলাতে না পেরে পিছিয়ে গেল কয়েক পা। নীতি দৌড়ে এসে উৎসকে সরিয়ে নিয়ে এলো। ভীত সন্ত্রস্ত গলায় বলল, আসলে বাতাস উঠেছিল, ধুলো চোখে যাওয়ায় উনি বের করে দিয়েছিলেন। আপনারা ভুল বুঝেছেন, আমাদের মধ্যে সেরকম কোনো সম্পর্ক নেই। প্লিজ আপনারা এখন আসুন। লোকগুলোর মধ্যে একজন গলার সুর নরম করে বলল, আসলে মাঝে মধ্যে এরকম ঘটনা ঘটে এদিকে, তাই ভেবেছিলাম। উৎস থামিয়ে দিয়ে বলল, কয় জোড়াকে বিয়ে দিতে পারলেন? লোকটা আমতা করে বলল, একটাও না। উৎস ঠোঁট কামড়ে নিজেকে সংযত করে বলে উঠল, গেলে এখান থেকে। লোকগুলো আর এক মুহূর্ত দেরি করল না। একজন আরেকজনকে টেনে নিয়ে এগোতে থাকলো। নিজেদের মধ্যে কিছু একটা বলাবলি করতে করতে চলে গেল। কিছুক্ষণের মধ্যে রতন ফিরে এলো একজনকে সাথে নিয়ে। উৎস তখনও রাগে ফুঁসছে। নেতু চুপচাপ পাশেই দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ পর উৎসকে আরো চোখে দেখছে সে। কিছু বলার সাহস পাচ্ছে না। এখান থেকে সে একা কোথাও চলে যাবে নাকি উৎস তাকে অন্য কোথাও নামিয়ে দেবে সেটা কিছুতেই বুঝতে পারছে না। এদিকে রাত বাড়ছে। প্রায় 45 মিনিটের মতো লাগলো গাড়ি ঠিক করতে। রতন টাকা মিটিয়ে দিয়ে উৎসর কাছে এসে চাপা সুরে বলল, আব্বা, গাড়ি ঠিক হয়ে গেছে, চলেন ফেরা যাক। উৎস সোজা হয়ে দাঁড়িয়ে রাগী সুরে বলে উঠল, আর একবার বাড়ি পৌঁছানোর আগে গাড়ি থামলে গাড়ি সহ আপনাকে বুড়িগঙ্গা ফেলে দিয়ে আসবো বলে দিলাম আমি। সোজা বাড়ি যাওয়ার কথা শুনে নিতু আমতা করে বলল, রেল স্টেশন এখান থেকে পায়ে হেঁটে গেলে 15-20 মিনিট। গাড়ি থামালে হয়তো আবার নষ্ট হয়ে যেতে পারে। আমি এখান থেকে হেঁটে চলে যাই। উৎস গাড়ির দরজা খুলে দিয়ে বলল, সোজা গিয়ে সিটে বসবেন। আগামীকাল আমি নিজে আপনাকে স্টেশনে পৌঁছে দেব। এত রাতে একটা মেয়েকে রাস্তা ছেড়ে দেওয়ার মতো অমানুষ আমি নই। নিতু মাথা নিচু করে নরম গলায় বলল, আমি অনেকের জন্য ভীষণ আন্ডাকি। আমার জন্য আপনার আবারও কোনো বিপদ হতে পারে, তাই বলছিলাম কি। নিতুকে কথা শেষ করতে উৎস বলে উঠল, যা হয় আমি দেখে নেব। গাড়িতে উঠতে বলেছি আপনাকে, কথার অবদ্ধ হবেন না, মাথা প্রচণ্ড গরম আছে। বাড়তি কোনো কথা না বলে চুপচাপ গাড়িতে গিয়ে উঠে বসলো নিতু। পরপরই উৎস গিয়ে পাশে সিটে বসলো। গাড়ি চলতে শুরু করলো। এবার কোনো মতেই গাড়ি থেমে যাওয়া যাবে না। রতন খুব সাবধানে একটানে দ্রুত পথ শেষ করে গাড়ি এসে পৌঁছালো। বাড়ির একপাশে গাড়ি পার্কিং করার ব্যবস্থা করা। উৎস আর নিতুকে আগেই বাড়ির সামনে নামিয়ে দিয়ে রতন গাড়ি নিয়ে চলে গেল। নিতু এখন দোতলা একটা সুন্দর বাড়ির সামনে দাঁড়িয়ে। সাদা চকচকে দেয়াল, বিভিন্ন জায়গায় সাদা পাথরের কাজ করা, বাইরে আলো জ্বলছে। মনে হচ্ছে না এটা রাত। একমাত্র আকাশের দিকে তাকালেই তারাগুলো বুঝিয়ে দিচ্ছে এটা রাত। নিতু একই জায়গায় দাঁড়িয়ে চারপাশে একবার করে চোখ বুলিয়ে নিচ্ছিল। উৎস বাড়ির ভিতরে ঢুকবে তখনই নিতুকে দাঁড়িয়ে থাকতে দেখে বলে উঠল, কি হলো, আসুন।
উৎস ভেতরের দিকে রওনা দিল। নিতু পিছন পিছন ধীর পায়ে হাঁটছে। লম্বা একটা করিডোরের মতো পার করে ড্রয়িং রুমে পৌঁছালো দুজন। সোফায় আত্মীয় অনাত্মীয় বেশ কয়েকজনের দেখা মিলল। উৎসের বুকটা প্রথমে কেঁপে উঠল। মনে মনে ভাবল, আম্মা খুব বেশি অসুস্থ নয় তো? পরক্ষণেই তাদের বেশভূষা দেখে সন্দেহ হলো তার। কিছুতেই মনে হলো না যে তারা অসুস্থ কাউকে দেখতে এসেছে। এদের দেখলে যে কেউ নিশ্চিত হবে এটা ভেবে যে তারা নিশ্চয়ই বিয়ে খেতে এসেছে। উৎসকে দেখে একজন উঠে দাঁড়ালো। হেসে উৎসর দিকে এগিয়ে এসে কিছু বলবে, তখনই তার পেছন দিকে নিতুকে দেখে মুখে থমথমে ভাব চলে এলো। ভাঙা ভাঙা শব্দে শুধু বলল, এইটা কে উৎস? উৎস মায়ের রুমের দিকে যেতে যেতে বলল, সেসব পরে বলবো, আম্মা কই? শরীর কেমন? নিতেও সেখানে এত মানুষের সামনে না দাঁড়িয়ে শাড়ি দুই পাশে ধরে একটা উঁচু করে দৌড়ে উৎসর পিছু নিল। এ বাড়ির কিছুই সে বুঝতে পারছে না। উৎস ছাড়া এখানে পরিচিত মুখ আর একটাও নেই। উৎস মায়ের রুমের দরজায় নক করতে কিছুক্ষণ পর একজন এসে দরজা খুলে দিল। উৎস আর নিতুর পেছনে ড্রয়িং রুমে যারা বসেছিল তাদের মধ্যে প্রায় সবাই এসে দাঁড়িয়ে গেছে। সবার চোখে মুখে বিস্ময়ের ছাপ স্পষ্ট। সবার মনেই হয়তো একটাই প্রশ্ন, উৎসের সাথে মেয়েটাকে গায়ে বেনারসি শাড়ি বা কেন? উৎস কি তবে বিয়ে করে বউ নিয়ে এলো? এটাও সম্ভব? দরজা খুলে দিল 18-20 বছর বয়সী একটা মেয়ে। পরনে লাল শাড়ি, দেহের প্রতিটা অঙ্গে বিয়ের সাজ, 2 হাত ভর্তি মেহেদি, পায়ে শব্দ করা নূপুর, মুখের প্রতিটা জায়গায় মেকআপের প্রলেপ, এমনকি মাথায় বউ ওড়না। মাথা থেকে পা অবধি মেয়েটাকে দেখল উৎস। ওদিকে মেয়েটা ছলছল চোখে উৎসের পাশে দাঁড়ানো নিতুকে দেখে যাচ্ছে। উৎস বিস্ময়ের সাথে বলে উঠল, হচ্ছেটা কি এই বাড়িতে সোহা? ফোনে বলা হলো আম্মা অসুস্থ। এখানে সবার পোশাক দেখে মনে হচ্ছে বাড়িতে বিয়ে লাগছে। কি হচ্ছে এখানে? ভেতর থেকে এক 50 প্রৌঢ়া নারী এগিয়ে এলেন। নাম ফরিনা বেগম। বয়সের সাথে শারীরিক গড়নে তেমন কোনো মিল নেই। গায়ের রং ফর্সা, শরীরের উচ্চতা বেশ চোখে লাগার মতোই, এবং চেহারা দেখে কিছুতেই মনে হবে না তার বয়স 50-এর বেশি। তিনি এগিয়ে এসে সোহার পাশে দাঁড়িয়ে গেলেন। উৎসের দিকে তাকিয়ে বললেন, আপনার বয়স তো কম হচ্ছে না। আর কতদিন এভাবে? বিয়ের ব্যবস্থা করেছিলাম, এতক্ষণে সময় হলো আসার। উৎসের পাশে চোখ যেতেই আটকে উঠলেন ফরিনা বেগম। অচেনা একটা মেয়েকে বিয়ের সাজে ছেলের পাশে কাছাকাছি দাঁড়িয়ে থাকতে দেখে শক্ত গলা শুধালেন, এ মেয়েকে? সম্পর্ক কি তোমাদের? মেয়েটা বিয়ের সাজে কেন? কি হচ্ছে এখানে? এ পিচ্চি মেয়ের সাথে তুমি আমার বিয়ে ঠিক করেছো আম্মা? ওর এখন যা বয়স, তখন আমি বিয়ে করলে ওর বয়সী একটা মেয়ে হতো আমার। কিভাবে পারো তুমি এমন অদ্ভুত কাজ করতে? বিয়ে করছি না বলে তুমি এমন একটা কাজ করবে? আর এই পিচ্চি মেয়েও রাজি হয়ে গেল আমাকে বিয়ে করতে। ওর বাবা মা আমার বয়স জানে না? ওর বয়সের দ্বিগুণ আমার বয়স। মানে তোমাদের চোখ আর মস্তিষ্ক কি কাজ করা কি বন্ধ করে দিল? এই মেয়ের সাথে আমি সংসার করব? উৎসের কথায় তেড়ে এলেন ফরিনা বেগম। ছেলের বুকে ধাক্কা দিয়ে বলে উঠলেন, মায়ের মুখের উপর কথা? নিজের পছন্দ তো একবার একজনকে নিয়ে এসেছিলে, কি হলো? এবার তোমাকে আমার পছন্দে বিয়ে করতে হবে। বয়সে তাদের কোনো সমস্যা না থাকলে তোমার কেন হচ্ছে শুনি? আর এই মেয়েকে বিয়ে সাজে কেন? শেষের কথাটা নিতুর দিকে তাকিয়ে বললেন তিনি। নিতু সবগুলো কথা ছেড়ে একটা কথাতেই পড়ে রইল। কানে বাজতে লাগলো সেই কথা, নিজের পছন্দে তো একবার একজনকে নিয়ে এসেছিলে, কি হলো? বুকের ভেতরটা মুচড়ে উঠল নিতুর। উৎসর দিকে এক পলক চেয়ে রইল সে। তার মানে উৎস বিয়ে করেছিল? তাহলে এখন আবার বিয়ে কেন? আশেপাশে হয়তো কাউকে খুঁজল সে, হয়তো কোনো এক পরিচিত মুখ যার সাথে উৎস জীবন সাজিয়েছিল। কিন্তু সে কোথায়? কি হয়েছিল উৎসর সাথে? তার নিজের অবর্তমানে কি কি ঘটে গেছে? মাথা নিচু হয়ে এলো নিতুর। উৎস বলে উঠল, আম্মা, আর যাই হোক, নিজের হাঁটুর বয়সী কোনো বাচ্চা মেয়েকে বিয়ে করতে পারবো না আমি। বিয়ের পর ওলে ওলে করতে পারবো না। অনেক পর জার্নি করে এসেছি, এসব আর ভালো লাগছে না। এসব চলতেই থাকলে আমি কিন্তু বাড়িতে তুলকালাম কাণ্ড বাঁধিয়ে দিব বলে রাখলাম। ফরিনা বেগম নিতুর দিকে ইশারা করে বলল, এই মেয়েকে? তুমি কি ওকে বিয়ে করে এনেছো? যদি বিয়ে করে আনো তবে তোমাদের মেনে নিব কি না সেটা ভেবে দেখব। তবে যদি বিয়ে না করো তবে জেনে রাখো সোহাকে বিয়ে করতে হবে তোমার। আর সেটা আজ, এখনই, এই মুহূর্তে। আজ কোনো মাফ নেই, মানে মাফ নেই। তুমি আমাকে বেশ ভালো করেই চেনো উৎস। 2টা অপশনের যে কোনো একটা আজ হতেই হবে, হয় সোহা নয়তো এই মেয়ে। উৎস মনে মনে ভাবল, মরার চেয়ে খোড়া হয়ে থাকা ভালো। সবাইকে অবাক করে দিয়ে সে হঠাৎ নিতুর হাত ধরে মাকে দেখিয়ে বলল, ও নিতু, হ্যাঁ, আমরা আজই বিয়ে করেছি। শুনেছ? শান্তি পেয়েছো এবার? ভেবেছিলাম সারপ্রাইজ দেব, কিন্তু বাড়িতে যে পরিস্থিতি তৈরি করে রেখেছ, এবার এসব বন্ধ করো। উৎসর কথা কানে যেতেই নিতু অবাক চোখে উৎসর দিকে চেয়ে রইল।
চোখ দুটো যেন এখনই বিস্ফোরিত হবে। আশেপাশে সবার মধ্যে ফিস ফিস শব্দে কথা বলাবলি শুরু হলো। সোহা কান্না করতে করতে এতক্ষণে রুমের ভেতর চলে গিয়েছে। সবার মুখে বিস্ময়, রাগ, অভিমান ঠিকরে পড়লেও ফরিনা বেগমের মুখে উজ্জ্বল হাসি খেলে গেল। নিতুর গালে হাত দিয়ে বললেন, মাশাআল্লাহ, কি সুন্দর দেখতে আমার বৌমা, এই যেন আকাশের চারটা জমিনে নেমে এসেছে। ফরিনা বেগমের কঠিন রূপ থেকে হঠাৎ এমন পোলট্রি খাওয়া দেখে এক পাশ থেকে সোহার মা সোহার বাবাকে বলে উঠল, গাড়ি বের করো, আপার তো বউ পছন্দ হয়েই গেছে। আমি আর আমার মেয়েকে নিয়ে এখানে অপমানিত হতে চাই না। এখনই গাড়ি বের করো, এখানে আর এক মুহূর্ত না। সোহা দৌড়ে রুম থেকে বেরিয়ে এলো, হাতে নিজের পার্স ব্যাগ। সেটাই আনতে সম্ভবত দৌড়ে ভিতরে গিয়েছিল। মায়ের বুকে মুখ লুকিয়ে কাঁদতে কাঁদতে বলে উঠল, আমার বিয়ে হলো না মা, আমার কি হবে এখন? আমি ফেসবুকে ম্যারিড স্ট্যাটাস দিয়েছিলাম। সোহার মা মেয়ের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললেন, কিচ্ছু হবে না মা, পোস্ট ডিলিট করে দিলেই হবে। আমি তোকে আরও ভালো ছেলের সাথে বিয়ে দেব, তখন বিয়ের পর জামাইসহ ছবি তুলে স্ট্যাটাস দিবি। আমার এখন স্যাড পোস্টে দিতে ইচ্ছে করছে মা, এই লোক আমার মন ভেঙে দিয়েছে। আগে বাড়ি যাই চল, পরে যা ইচ্ছে পোস্ট করে দিস, মুখোশ খুলে দিস এদের। প্রয়োজনে লাইভে গিয়ে আসল চেহারা সামনে আনবি। বলেই মেয়েকে ধরাধরি করে বাড়ি থেকে বেরিয়ে গেলেন তারা তিনজনে। অনেকই মুহূর্তের মধ্যে বাড়ি ছেড়ে বেরিয়ে গিয়েছে। হাতগোনা কয়েকজন সেখানে এখনও উপস্থিত। ড্রয়িং রুমে এসে বসেছে সবাই। নিতু আর উচ্চ পাশাপাশি বসে আছে, কারো মুখে কোনো কথা নেই। ফরিনা বেগম নীরবতা ভেঙে বলে উঠলেন, তোমরা বিয়ে করলে কখন? উৎস একবার নিতুর দিকে চাইল। নিতু তখনও কিংকর্তব্য বিমূঢ়। কি হচ্ছে, কি হতে চলেছে কিছুই বুঝতে পারছে না। এই অবস্থায় কিছু বলা উচিত হবে কি না সেটাও বুঝতে পারছে না। সে শুধু মাথা নিচু করে চুপচাপ অপরাধীর মতো বসে আছে। উৎস মায়ের প্রশ্নের জবাবে বলল, আজ ওর বাবা ওকে জোর করে অন্য জায়গায় বিয়ে দিয়ে দিচ্ছিল। আমি গিয়ে ওকে নিয়ে এসেছি। কাজী অফিসে বিয়ে করে নিয়েছি দুজন। ফরিনা বেগম সহসা বলে উঠলেন, প্রমাণ দেখাও। কিসের প্রমাণ? বিয়ে করেছ তার প্রমাণ। নেতি উৎসের দিকে তাকিয়ে বিড়বিড় করে বলল, বিয়ে করেছি কি না সেটার প্রমাণ চাচ্ছে এই মহিলা। সকালে দেখা গেল ডেকে আমার কাছে বাসর হয়েছে কি না সেটার প্রমাণ চাইল। তখন কি করব? আপনার আম্মা কিন্তু একটা চিজ মেজর সাহেব। আমার নিজেকে এখন সত্যি সত্যি আনলাকি মনে হচ্ছে। নিতু যেখানে বিপদ সেখানে। আল্লাহ রক্ষা করো এবারের মতো। নিতুর কথা নিতু ব্যতীত আর কেউ শুনল না। উৎস মাকে বলল, কাগজপত্র এক সপ্তাহ পর দেবে। আমি বিয়ে করেছি সেটা তোমার অবিশ্বাস হচ্ছে? আমি এই রাতে লাল শাড়ি পরা কোনো মেয়েকে তোমার সামনে হাজির করব কিভাবে? মেয়ে এত সস্তা নাকি যে বউ সেজে রাস্তায় ঘুরে বেড়াবে আর আমি টুপ করে তুলে আনবো? অনেক রাত হয়েছে আম্মা, এসব আর ভালো লাগছে না। আমি রুমে যাচ্ছি বলে উঠে দাঁড়ালো উৎস। নিতু মাথা তুলে উৎসর দিকে চাইল। ফরিনা বেগম বললেন, তুমি একা একা রুমে চলে যাচ্ছ? তোমার বউ কি এখানে সোফায় ঘুমাবে নাকি? জিভা কামড় খেলে উৎস। মা তার বড্ড চালাক, যে কোনো পরিস্থিতিতে আসল ঘটনা ধরে ফেলতে ওস্তাদ। তার চোখে ধুলো দেওয়া কিছুতেই সম্ভব নয়। সে মায়ের কথায় উত্তর না দিয়ে নিতুকে ডেকে বলল, এসো, ঘুমাবে না? আলাদা করে ডাকতে হবে কেন? আমি যেখানে যাব তুমি বসে না থেকে সেখানেই তো যাবে, তাই না? নিতু উঠে দাঁড়ালো। উৎস নিজের রুমের উদ্দেশ্যে পা বাড়াতেই ফরিনা বেগম একজনকে ডেকে বললেন, যা তো, কাজীকে ডেকে নিয়ে আয়, ওদের আমি আবার বিয়ে দেব। দুজনের চোখ যেন চড়ক গাছ। উৎস আর নিতু একে অপরের দিকে চাওয়াচাওয়ি করছে। উৎসর মন বলছে তার মা কিছু সন্দেহ করেছে বা তার কোনো কথাই বিশ্বাস করেনি। মায়েদের কেন এত চালাক হতে হবে এই কথাটাই বুঝতে পারে না সে। বয়স তো তার কম হলো না, বিয়ের বয়সও পেরিয়ে যাওয়ার জোগাড়। প্রায় 35 হতে চলল। এ বয়সে মা তাকে বিয়ে করাতে উঠে পড়ে লেগেছে, যেন জিন্দা যে কোনো একটা মেয়ের সাথে বিয়েটা দিয়ে দিতে পারলেই তিনি বেঁচে যান। এমন পরিস্থিতিতে কিছু বলা মানে আরও ফেঁসে যাওয়া। এক বিপদ থেকে পালিয়ে আরেকটা বিপদে এভাবে পড়তে হবে সেটা কল্পনাও করতে পারেনি নিতু। এখন তার সব কিছু এলোমেলো লাগছে। ইচ্ছে করছে সব সত্য বলে দিতে, কিন্তু যে মানুষটা তাকে আশ্রয় দেওয়ার কথা ভেবেছিল তাকে বিপদে ফেলা ঠিক হবে কি না সেটাই ভেবে পাচ্ছে না সে। কিন্তু তার কথা ভেবে নিজেকে এমন বিপদে ফেলাও তো বেইনসাফি কাজ। দুজনকে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে ফরিনা বেগম আবার বলে উঠলেন, দাঁড়িয়ে রইলে কেন? বসো। শুনলে না আমার কথা? তোমাদের আবার বিয়ে পড়ানো হবে, তারপর রুমে যাবে। আমি কোনো ত্রুটি রাখতে চাই না। ছেলের বিয়ে নিজে দাঁড়িয়ে থেকে আবার দিতে চাই। নিজের চোখকে শান্ত করতে চাই। উৎস মায়ের দিকে এগিয়ে এসে কণ্ঠস্বর নরম করে বলল, আম্মা, এত রাতে এসব ঝামেলা না করলেই হচ্ছে না? কেন এমন করছো? বাড়াবাড়ি মনে হচ্ছে কেন তোমার? লাগবে তো আধা ঘন্টা। এইটুকু সময় দেরি করে রুমে গেলে কিছুই হবে না। তুমি আমার কথা না শুনলে আমি ওষুধ খাওয়া বন্ধ করে দেবো। উৎস, মাথায় রেখো আমার কথা। ভয় দেখাচ্ছ? আমি এইসব আর করতে পারবো না। আমি রুমে যাচ্ছি।
আমার কথা মতো কাজ না হলে আমি তোমাকে এই রাতে বাড়ি থেকে বের করে দেবো, বুঝছো? ভেবো না মেজর হয়েছে বলে তোমাকে মাথায় করে রাখবো। অনেক বছর চুপ করে থেকেছি, আজ আমার কথাই শেষ কথা। তুমি নতুন করে আমার সামনে এখনই আবার বিয়ে না করলে আমি সত্যি সত্যি ওষুধ খাওয়া বন্ধ করে দেব। আগামীতে হাতে পায়ে ধরতে আসবে না, প্রয়োজনে আমি নিজে এই বাড়ি ছেড়ে চলে যাব। নিতু অসহায় চোখে উৎসর দিকে তাকিয়ে আছে। হুটহাট কিছু বলে দেওয়া বা কোনো সিদ্ধান্ত চুপচাপ মেনে নেওয়া দুটোই এখন বোকামি হবে। এতক্ষণ সে শুধু মাথা ঠান্ডা করে ভাবছিল কি করা যায়, কিন্তু কিছুতেই কিছু মাথায় আসছে না। শুধু মনে হলো দুজনের আলাদা করে একটু কথা বলা প্রয়োজন। সে লজ্জার মাথা খেয়ে ফরিনা বেগমের দিকে এগিয়ে গেল। মাথা নিচু করে বলল, আম্মা, আমি একটু ওর সাথে আলাদা করে কথা বলি। রাস্তায় একটু ঝামেলা হয়েছিল তো, তাই মাথাটা একটু গরম। আমি একটু বোঝাই, কাজী সাহেব আসতে আসতে আমরা একটু ফ্রেশও হয়ে আসি। ফরিনা বেগম কিছুক্ষণ নিশ্চুপ রইলেন। মেয়েটা ভুল কিছু বলেনি ভেবে বললেন, যাও, 10 মিনিট সময় দিলাম। 10 মিনিট পরেই আমি তোমাদের দুজনকে আবার এখানে চাই। চাই মানে চাই, কথা যেন কোনো নড়চড় না হয়। আজ যদি আমার সামনে আবার বিয়েটা না হয় তাহলে আমি কিছু একটা করে ফেলবো। উৎস, আমাকে নিশ্চয়ই তুমি চেনো, আমার কথার যেন কোনো অন্যথা না হয় এবার। কথাগুলো বলেই ফরিনা বেগম ত্রস্ত পায়ে নিজের রুমে চলে গেলেন। উৎস নিতুকে উদ্দেশ্য করে বলল, আমার সাথে আসুন। নিতুকে নিজের রুমে নিয়ে গিয়ে দরজাটা আটকে দিল উৎস। উৎস রুমের লাইট অন করতে নিতু রুমের চারপাশটা একবার চোখ বুলিয়ে নিল। উৎস একটা চেয়ার নিতুর দিকে এগিয়ে দিয়ে বলল, বসুন। নিতু বাধ্য মেয়ের মতো চেয়ারে গিয়ে বসল। চেয়ারের ঠিক সামনেই খাট, সেখানে মাথা নিচু করে কিছুক্ষণ বসে রইল উৎস। নিতু কী বলবে বুঝতে পারছে না। সে শুধু উৎসকেই দেখে যাচ্ছে। কানে বারবার উৎসের প্রথম বিয়ের কথা বাজছে। আগ্রহ দমাতে না পেরে সে বলে উঠল, আপনার ডিভোর্স হয়েছে? মাথা তুলে সোজা হয়ে বসল উৎস। একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো ভেতর থেকে। নিতুর দিক থেকে চোখ সরিয়ে নিয়ে বলল, হ্যাঁ। কতদিন আগে? প্রায় 5 বছর আগে আমার ঘর ভেঙেছে। তার জন্য আপনার মা আপনার বিয়ের জন্য উঠে পড়ে লেগেছেন? বাড়িতে হয়তো আর কেউ নেই, আপনার ভাই বা বোন কেউ আছে? না, আপনার উচিত এখান থেকে গিয়ে সব সত্যি বলে দেওয়া। উৎস নিতুর দিকে অসহায় চোখে তাকিয়ে বলল, আম্মা একবার স্ট্রোক করেছে। মিনি স্ট্রোক কয়েকবার করেছে। ডাক্তার বলেছে আর 2 বার স্ট্রোক করলে আম্মা মারা যাবে। তাছাড়া হুমকি দিলে ওষুধ খাওয়া বন্ধ করে দেবে। সোহাকে ওই পিচ্চি মেয়েটাকে বিয়ে করতে বাধ্য করবে। যাদের ফ্যামিলিকে 2 চোখে দেখতে পারি না আমি, ফ্যামিলির সব কটা পাগল কোন দিকে যায় বলুন তো? কিছুক্ষণ নীরব রইল নিতু। উঠে দাঁড়ালো সে। জানালার দিকে গিয়ে বলে উঠল, কি করবেন ভাবছেন? উৎস উত্তরে বলল, বুঝতে পারছি না। আর যাই করি নিজের চেয়ে অর্ধেক বছর বয়সী ওই মাথামোটা মেয়েকে বিয়ে কিছুতেই করব না। আপনি তো আমার কথা বলেছেন। ওই মেয়ের পর্ব তো ওখানেই শেষ। আমাদের বিষয়ে কি ভাবছেন জানি না। উঠে দাঁড়ালো উৎস। নিজেও জানালার দিকে এগিয়ে গিয়ে বলল, কথাটা আপনাকে এই মুহূর্তে বলা বোকামি। গাধার মতো কাজ, তবুও বলছি, বিয়ে করবেন আমাকে? 3টা মাস সময় দিন আমাকে। আমি 3 মাসের ছুটিতে এসেছি। এর মধ্যে আম্মাকে সব বুঝিয়ে বলবো, নয়তো প্রথম জনের মতো আপনিও চলে গেছেন বলে আম্মাকে জানাবো। বুকের ভেতরটা কেঁপে উঠল নিতুর। বিয়েটা তো অন্যভাবেও হতে পারত। এইভাবেই নাটকীয়ভাবে কেন সব কিছু হতে হবে তার সাথে? তার জীবনেই কেন নতুন নতুন নাটকের দেখা মেলে? বাইরের দিকে থেকে চোখ সরিয়ে উৎসের দিকে তাকালো নিতু। বলল, অভিনয় করতে বলছেন? এক বিপদ থেকে বাঁচিয়ে আরেকটা বিপদে ফেলছেন। এটা তো আরও ভয়ঙ্কর বিপদ। ভয়ঙ্কর বিপদ কেন বলছেন? আপনার তো আশ্রয় প্রয়োজন, তাছাড়া খুব সহজে তো দেশ ছেড়ে যেতেও পারবেন না। আপনি এখানে থেকেই না হয় আস্তে ধীরে সব কিছুর ব্যবস্থা করুন, আমি আপনাকে সাহায্য করব। নিতু কাঁপা কাঁপা গলায় বলল, মাকে ঠকাবেন? তাকে ভালো রাখতে তো আর কোনো উপায় দেখছি না। আমি আবারও কাউকে ভালোবাসতে চাই না, আর বিশ্বাসও করে হতাশ হতে চাই না। নিতু মাথা নিচু করে উৎসের থেকে নজর লুকিয়ে বলল, ভালোবাসা একদিন এক দেখা বা একবার কণ্ঠ শুনেও হয়ে যায়। আমি যদি আপনাকে এই 3 মাসে কোনোভাবে ভালোবেসে ফেলি তাহলে আমার কি হবে? এই দায়ভার কি আপনি নেবেন? যদি আমার এই 3 মাসে আপনার সাথে সারা জীবন কাটানোর শখ জাগে তখন? কোনো জবাব শুনতে পেল না নিতু। মাথা তুলে চাইলে উৎসের দিকে। চোখে চোখ পড়ল দুজনের। উৎস বলল, এরকম কিছুই হবে না নিতু। আমি আপনার থেকে দূরে থাকবো। আমাদের সম্পর্ক বাইরে, আম্মার সামনে, মানুষের সামনে স্বাভাবিক হলেও সবার অন্তরালে আমরা এখন যেমন তেমনই থাকবো। আমাদের বিয়ের চুক্তিটা শুধু 3 মাসের হবে, এরপর আপনি মুক্ত। নিতু উৎসের দিক থেকে চোখ সরিয়ে নিয়ে মৃদু গলায় বলল, একটা ঘরে নারী পুরুষের জীবনযাপন করার, একসাথে থাকার মানে বোঝেন মেজর সাহেব? উৎস হেসে বলল, মাসের পর মাস শুধু দেশের কথা ভেবে বেঁচে থাকতে হয়। এই হৃদয়ে দুর্বলতা খুব সহজে আসবে না। চিন্তা করবেন না। ভেবে বলছেন? 100%। আমার লজ্জা লাগছে এটা ভেবে যে
আপনার একটা উপকার করে এত বড় একটা বিপদে ফেলতে হচ্ছে। নিতু মৃদু হেসে বলল, আপনার আম্মার জন্য আমি রাজি, তিনি ভালো থাকুক। কৃতজ্ঞতা পরিপূর্ণ হলো উচ্ছের দু চোখ। মৃদু গলায় বলল, আমাদের নিজেদের সম্পর্কে আরও কিছু কথা বলে নেওয়া প্রয়োজন। আমার আম্মা খুব বুদ্ধিমতী মানুষ। নিতু উচ্ছকে আশ্বস্ত করে বলল, ভয় নেই, আমি সামলে নেব। এখন চলুন, আমাদের সময় শেষ। রুমে দুজনের আলাপ আলোচনা শেষ হতেই বাহির থেকে তাদের ডাক পড়ল। উচ্ছের মনে এখনও দ্বিধা। নিজের মাকে বলা মিথ্যাটা সত্য করার জন্য কি একটা মেয়েকে এভাবে বিপদে ফেলা উচিত হবে? মন সায় দিল না উচ্ছের। একটা অচেনা অপরিচিত মেয়েকে সে সাহায্য করার জন্য এ বাড়িতে এনেছিল, তাকে নাটক সিনেমার মতো হুটহাট বিয়ে তো করে ফেলতে পারে না। জীবন যে বড্ড কঠিন। মনে মনে সিদ্ধান্ত নিল, মেয়েটাকে এভাবে বিপদে সে ফেলবে না। মেয়েটা তারই সাহায্যের প্রতিদান হিসেবে বিয়ের মতো সম্পর্কে রাজি হয়ে জীবনটা নষ্ট তো অন্তত করতে পারে না। বিয়ে জিনিসটা কোনো ছেলেখেলা নয়, এটা সারা জীবনের সম্পর্ক। উচ্ছের এখন নিজের ওপরই নিজের রাগ হচ্ছে। নিতুকে সে 3 মাসের জন্য বিয়ে করতে চায় এমন একটা প্রস্তাব দিল কিভাবে? এমন একটা নিচু মন মানসিকতার পরিচয় সে এত সহজে দিল? বিপদে পড়লে কি মাথা এভাবেই কাজ করা বন্ধ করে দেয়? উচ্ছ তো এমন মানুষ নয়, সে কখনো ভুল সিদ্ধান্ত নিতে পারে না। নিতু আর উচ্ছ নিচে নেমে এলো। উচ্ছের বুক এখনও কাঁপছে। কিছুক্ষণ পর পর নিতুর মুখের দিকে দেখছে শুধু। নিতু বেশ স্বাভাবিক ভঙ্গিতে বসে আছে। ওদিকে উচ্ছ হাঁসফাঁস করছে ভেতরে। দুজনকে পাশাপাশি বসানো হলো। এতটা সময় কেটে যাওয়ার পর নিতু মোটে একবার পাশে বসে পুরুষটির দিকে তাকালো। মন হয়তো কোনো এক অজানা কারণে শান্ত হলো। মানুষটাকে নিজের ভাবতে ভালো লাগছে তার। কি অসম্ভব মায়া এ মানুষের কায়ায়। মনে মনে বলে উঠল, আপনি আমার কাছে থেকে এবার আর কিছুতেই ছাড়া পাচ্ছেন না মেজর সাহেব। গুনে গুনে প্রায় 11 বছর বিরহ সহ্য করেছি। সে যখন আপনার প্রাক্তন হয়ে গিয়েছে, সুতরাং আজীবনের জন্য বর্তমান শুধু আমিই হব। ফরিনা বেগম রুম থেকে বেরিয়ে আসতেই উঠে উঠে দাঁড়ালো। নিস্তেজ গলায় বলল, তোমার সাথে আমার কিছু ব্যক্তিগত কথা আছে আম্মা। আমরা কি 5টা মিনিট একটু আলাদা করে কথা বলতে পারি? ফরিনা বেগম গম্ভীর মুখে বললেন, এসো। উচ্চ নিতুকে ওখানে বসিয়ে রেখে মায়ের রুমে এসে বসেছে। মা এবং ছেলে পাশাপাশি বসে আছে। উচ্চ কিভাবে শুরু করবে বুঝতে পারছে না। বারবার শব্দেরা এলোমেলো হয়ে যাচ্ছে। নিজেকে যতটা সম্ভব ধাতস্থ করে বলল, আম্মা, আমি মিথ্যে কথা বলেছি। তোমার জিতকে প্রাধান্য দিয়ে, তোমার অসুস্থতাকে ভয় পেয়ে আমি একটা মেয়ের জীবন কিছুতে নষ্ট করতে পারি না। উনি বিপদে পড়েছিলেন আর আমি সাহায্য করতে বাড়িতে নিয়ে এসেছিলাম, কিন্তু এর মধ্যে এত সব কাণ্ড হয়ে গেল। আমার কথায় উনি বিয়েতে রাজি হয়ে গেছেন, এই বিষয়টা আমাকে অবাক করছে। উনি অপরিচিত একটা মানুষকে বিয়ে করে নিতে চাচ্ছেন। আম্মা, তার ভালো একটা ক্যারিয়ার আছে। আমি ওনাকে বিপদে ফেলতে পারি না আম্মা। আমি তোমার ওই সোহাকেও বিয়ে করতে পারবো না, পিচ্চি একটা মেয়ে। আমি ওনাকে ভালোবাসি আম্মা। ভালোবাসতে যুগের পর যুগ সময়ের প্রয়োজন হয় না, ভালোবাসা মুহূর্তেই হয়ে যায়। আমি ভালোবেসেই ওনাকে বিয়ে করতে চাই আম্মা। ভবিষ্যতের কথা আমি নিজেই ভাবতে পারবো। অকস্মাৎ এমন কথা কর্ণগহ্বরে পৌঁছাতেই বসে থাকা দুজনেই দরজার দিকে তাকালো। নিতু একভাবে উচ্ছের দিকে তাকিয়ে আছে। ফরিনা বেগম দুজনের মুখে 2 কথা শুনে হতবম্বের ন্যায় দুজনের দিকে তাকাচ্ছেন। নিতু এগিয়ে আসতেই উচ্ছ দাঁড়িয়ে গেল। কি বলছেন আপনি? নিতু নরম গলায় বলল, আমি ঠিকই বলছি। আমাকে নিয়ে আপনাকে এত ভাবতে হবে না। ফরিনা বেগম এতক্ষণে উচ্ছকে উদ্দেশ্য করে বলে উঠলেন, আমার কথা ভেবে তোমার বিয়ে করতে হবে না। তোমার কথা শুনে ভেবেছিলাম আমি আর তোমাদের জোর করব না, কিন্তু মেয়েটা তো অন্য কথা বলছে। সে তোমাকে পছন্দ করেছে। সে যদি রাজি হয় তবুও বিয়ে করবে না? দেখো বাবা, আমার বয়স হচ্ছে, আমার সঙ্গী প্রয়োজন হয়। তাছাড়া তোমারও বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে। এসব ভেবেই আমি এমন একটা সিদ্ধান্তে পৌঁছেছিলাম। উচ্চ মায়ের কথার প্রত্যুত্তরে কোনো কথা বলতে পারল না। সে শুধু নিতুর দিকে তাকিয়ে আছে। নিতু উচ্ছের দিকে এগিয়ে এসে বলল, আপনি একবার ঠকেছেন বলে এত ভয় পাচ্ছেন? বিশ্বাস করুন, আপনাকে কোনো চেষ্টা করতে হবে না। জোর করে তো আর সংসার করা যায় না। মনের অমিল হলে সংসার টিকিয়ে রাখাও যায় না, পুরোটাই হাতের বাইরে। তাছাড়া এখন সত্যি আমার একটা ঘর প্রয়োজন। আপনি নিজেই বলেছেন আপনি আমাকে বিয়ে করেছেন। বাইরে যে মানুষগুলো আছে তারা সবাই এটা জানে। এখন আপনি বিয়ে না করলে আমি যেমন ঘরছাড়া হব, ঠিক তেমনই আপনার আর আপনার আম্মার মানসম্মান নষ্ট হবে। বাইরের পরিবেশ সম্পর্কে ভাবতে পারছেন? সকাল থেকে ঠিক কতদিন কি ফেস করতে হবে আপনাদের। আমার তো প্রাণটাই চলে যেতে পারে। আমি রিকোয়েস্ট করছি আপনি একটু ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন। আমি নিজেই রাজি, শুধু আমার জন্য। উৎস অন্যদিকে ঘুরে বলল, বিয়ে কোনো ছেলেখেলা নয় নিতু। ফরিনা বেগম চকিতে বলে উঠলেন, মান সম্মান নিয়ে খেলা করা যায়? যথেষ্ট বয়স হয়েছে তোমার, এখন ভাবো কি করবে।
বাইরের মানুষের মুখ তুমি আঠা দিয়ে আটকাবে নাকি রিভলভারের গুলি সেটা তুমি জানো? নিতু ছলছল চোখে আর্জি জানালো, দয়াই করুন না হয় একটু। আপনি তো আমাকে চিনেন, পুরোপুরি হয়তো জানেন না, কিন্তু যথেষ্ট চিনেন। অপরিচিত নই আমি আপনার। বাহিরেই যদি বিয়ে হয়ে যেত তাহলে তো অস্বীকার করতে পারতেন না। আমি জানি না আপনার প্রতি এত কম বয়সেই দুর্বলতা কেন এসেছে। আশা করছি আপনি আমার চোখের দিকে দেখলেই বুঝতে পারবেন। নিতু কথা বলার সময় উচ্চ তার দিকে তাকিয়ে সব কথা শুনছিল। শেষ বাক্য বলাতেই চোখ সরিয়ে নিল সে। ফরিনা বেগম রুম থেকে বেরিয়ে যেতে উদ্যত হলেন। 2 পা এগিয়ে বললেন, দুজন কথা বলে নাও, আরও কিছু সময়। প্রায় 15 মিনিট পর দুজনে বেশ স্বাভাবিকভাবেই বেরিয়ে এলো। তাদের কাউকে দেখে বোঝার উপায় নেই কিছুক্ষণ আগে ঠিক কী হয়েছে। উচ্চ বাইরে এসেই মাকে উদ্দেশ্য করে বলল, আম্মা, কাজী সাহেব এসেছেন? ফরিনা বেগম মৃদু হেসে দুজনকে কাছে ডেকে বসালেন। রাতেই তার কথা মতো মেজর মুক্তাসিব ফুয়াদ উচ্চ এবং ক্যামেলিয়া কায়নাত নিতুর বিবাহ সম্পন্ন হলো। আত্মীয় কেউ কেউ বিয়ের পরে চলে গিয়েছেন, আবার 2-1 থেকে গিয়েছেন। ফরিনা বেগম এখন বেশ স্বাভাবিক। নিজেই নিতুকে নিয়ে অনেকক্ষণ আগে নিজের রুমে গিয়েছেন। নিতুকে নিয়ে যাওয়ার আগে উচ্চকে রুমে পাঠিয়ে দিয়েছেন তিনি, যেন উচ্চ পোশাক পরিবর্তন করে নিতে পারে। কাজের মেয়েটাকে দিয়ে দুজনের জন্য খাবারও পাঠিয়ে দিয়েছেন। ফরিনা বেগম নিজের ওয়ার্ড্রোব থেকে বেশ কয়েকটা শাড়ি বের করে বিছানায় ছড়িয়ে দিয়ে নিতুকে বললেন, এগুলো সব আমার শাড়ি। আজকে রাতের জন্য এখান থেকে একটা নাও। আমি আগামীকালে উৎসুকে বলবো ও তোমাকে সব কিনে দেবে। দুজন গিয়ে কিনে নিয়ে এসো। এখন যেটা পছন্দ হয় সেটা পরো। গায়ে যেগুলো আছে সব খুলে ফেলো। এই যে বক্সে হালকা কিছু গহনা আছে সব পরবা। নতুন বউরে গহনা ছাড়া মানায় না। আমি বাইরে অপেক্ষা করছি, শাড়ি পরতে পারো তো নাকি? নিতু একপাশে মাথা নেড়ে বলল, জি আম্মা পারি। তাহলে পরে নাও, রুমে দিয়ে আসবে কেউ তোমাকে। অনেক রাত হয়ে গেছে। বলেই রুম থেকে বেরিয়ে গেলেন ফরিনা বেগম। নিতু বেছে বেছে সবুজ রঙের শাড়িটা নিল। মা বলে সবুজ রঙে গায়ের রং নাকি ফুটে ওঠে। নিতুকে সবুজ রঙে অপসরা লাগে। শাড়িটা গায়ের উপর নিয়ে আয়নার সামনে দাঁড়ালো নিতু। বিড়বিড় করে বলল, ভাগ্য আমাদের আবার এক করে দিল উৎস। শুধু এক নয়, আমি আজ থেকে আপনার বিবাহিত বউ। আমি বড্ড লোভী মেয়ে। সংসারের লোভ শিরায় শিরায় ছড়িয়ে আছে। এই সংসার, আপনার মা, এমনকি আপনি সব আমার হবেন। বাইরে যেটা চলবে আপনার সাথে ঘরেও সেটাই চলবে। আমি আমাদের কিছুক্ষণ আগে হওয়া কথাবার্তা সব ভুলে গেলাম। আমার নাম যশ খ্যাতি চাই না, এবার আমার আপনাকে চাই উৎস। পুরনো ভালোবাসা সামনে এসে দাঁড়ালো আমার কেন? ফিরিয়ে দেওয়ার সাধ্য কারো নেই। 3 মাসের সংসার সম্পর্ক কিছুই ভাঙবে না। আপনি নতুন করে প্রেমে পড়বেন, ভালোবাসবেন আমায়। আপনার আম্মাকে ভালো রাখার পরিবর্তে আপনাকে আমি চাইতেই পারি মিস্টার মেজর মুক্তাসিব ফুয়াদ উৎস। পোশাক পরিবর্তন করে শাশুড়ির সাথে টুকটাক কথা বলে নিতু যখন উৎসের রুমের দরজা নক করলো তখন ঘড়িতে রাত 1টা। সমস্ত শহরের মানুষ হয়তো ঘুমিয়ে গিয়েছে। যে গেছে শহরের সেই প্রেমিক প্রেমিকা বা প্রেমে উন্মত্ত যুগল। নিতুর দরজায় ঠকঠক আওয়াজ করলো। মিনিটের মাথায় উৎস এসে দরজা খুলে দিল। অ্যাশ কালারের টি শার্ট আর কালো রঙের ট্রাউজার প্যান্ট পরা সে। উচ্চতা এত বেশি যে নিতু নিজেকে বাচ্চা বাচ্চা লাগছে। উৎস সামনে দাঁড়ানো সবুজ রঙের শাড়ি পরিহিতা নারীকে দেখছে। হালকা সাজ, হালকা গহনা, গাঢ় সবুজ রং নিতুর গায়ের ফর্সা রঙকে আরও উজ্জ্বল করেছে। উচ্চ নিতুর মুখের দিকে তাকিয়ে বলল, আবার সেজেছেন? নিতু মাথা নিচু করে বলল, আম্মা জোর করে সাজিয়ে দিয়েছি। এই যে ওনার শাড়িটা পরিয়ে দিল। আম্মা পাগল হয়েছে, ভেতরে আসুন। নিতু ভেতরে আস্তে আস্তে বলল, আম্মা তো আর জানে না আপনার মনের মধ্যে কি চলছে। আপনি তো জানেন, আমি সাজাতে নিষেধ করলে উনি বুঝে যেতেন না। বুঝেছি। এখন বলুন কোথায় ঘুমাবেন? কোথায় ঘুমাবো মানে? বিছানায় নাকি সোফায়? আমি সোফায় ঘুমোতে পারি না। আমিও। তাহলে এক কাজ করুন, আপনি বিছানায় ঘুমান আর আমি নিচে ফ্লোরে ঘুমাই। নিতু খাট পর্যবেক্ষণ করে বলল, খাট অনেক বড়। আমি এই প্রান্তে আর আপনি ওই প্রান্তে ঘুমালেও মাঝে আরও 3 জনের জায়গা থাকবে। আপনি খাটে ঘুমালে আমার কোনো অসুবিধা হবে না। সবে যেহেতু সিনেমাটিক হচ্ছে, বিছানায় ঘুমানোটাও হোক। উচ্চ গলা খাকারি দিয়ে উঠে বলল, আপনার ঘুমানো ভালো? নিতু ভ্রুকুচকে বলল, ভালো না মানে? ঘুমের মধ্যে কাউকে জড়িয়ে ধরা বা চুমু খাওয়ার অভ্যাস আমার নেই, বা কারো কোথাও লাথি দেওয়ারও অভ্যাস নেই। নিন, ঘুমিয়ে পড়ুন। আপনার মান সম্মানে আঘাত করব না, নিশ্চিন্তে ঘুমান। রাত প্রায় 2টো। নিতুর চোখে ঘুম নেই। চারদিক থেকে দুশ্চিন্তা যেন ঘিরে ধরেছে তাকে। মাঝে মাঝে এটা ওটা ভেবে দম বন্ধ লাগছে। কিছুক্ষণ পর পর প্রলম্বিত শ্বাস ফেলছে। রাতে শোয়ার আগে সে ফোনটা 2 মিনিটের জন্য অন করেছিল। ফটোশ্যুটের চুক্তি যে কোম্পানির সাথে হয়েছিল তাদের সাথে যোগাযোগ করে জানিয়েছে কাজটা সে সম্পন্ন করতে পারবে না।
অ্যাডভান্স যা নিয়েছিল সেটা ফিরিয়ে দেবে এবং যা ছবি ওঠানো হয়েছে তা যেন সোশ্যাল মিডিয়ায় কোনোভাবে না যায়। পোশাক গহনা যা সাথে এনেছে সব কিছু হিসেব করে কুরিয়ার করে দেবে। ওপাশ থেকে তারা নিতুকে আশ্বস্ত করেছে সব কিছু নিতুর কথা মতোই হবে। একদিক দিয়ে নিশ্চিন্ত হলেও ঘুমোতে পারছে না সে। শাড়ি পরে রাতে ঘুমানো তো দূর, শাড়ি পরে বেশিক্ষণ থাকারই অভ্যাস নেই তার। অসুস্থ অনুভব হচ্ছে সর্বদা, এপাশ ওপাশ হচ্ছে শুধু। উৎসুককে ডেকে সমস্যার কথা জানাবে কি না সেটা ভাবছে সে। শেষমেশ নিতুকে আর কষ্ট করে উৎসুককে ডাকতে হলো না। নিতু নড়াচড়া টের পেয়ে বলে উঠল, খাটে এমন লাফালাফি কেন করছেন? ভেঙে যাবে তো। নিতু মুখ ফুলিয়ে বলল, মেজর সাহেবের খাট এত কম দামি কাঠ দিয়ে বানানো নাকি যে আমার মতো চিংড়ি লাফালি ভেঙে যাবে? কি হয়েছে সেটা বলুন, এত নড়চড় করছেন কেন? নিতু এবার গম্ভীর গলায় বলল, আমি শাড়ি পরে থাকতে পারি না, তখন খুব কষ্টে ছিলাম। শাড়ি পরে রাতে ঘুমানো আমার জন্য অসম্ভব ব্যাপার। তো বিয়ে করেছেন, শাড়ি পরবেন না? বউরা তো শাড়ি পরেই থাকবে, তাই না? শুনুন, একদম খোঁটা দেবেন না। বউরা দিনে শাড়ি দিনে পরলেও রাতে বর ঠিকই শাড়ি খুলিয়ে ফেলে, বউকে স্বস্তি দেয়। আর তাছাড়া বিয়ে আপনার মানসম্মান বাঁচাতেই করেছি। পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনদের সামনে আপনার আর আপনার মাকে ছোট হতে হতো। সুতরাং আমার ভালো মন্দ দেখার সম্পূর্ণ দায়িত্ব আপনার। নিতু, আমাদের দুজনের সমস্যাকে সামনে রেখে দুজনের মতেই বিয়ে হয়েছে, ভুলে যাচ্ছেন কেন? নিতু মুখ গোমরা করে বলল, হয়েছে হয়েছে, এত মনে করিয়ে দিতে হবে না। আমি শাড়ি পরে ঘুমোতে পারছি না, আমার জন্য টি শার্ট আর প্যান্টের ব্যবস্থা করুন, হাফ প্যান্ট হলেও চলবে। চোখে মুখে বিস্ময় ফুটিয়ে উঠে বসলো উৎস। থতমত খেয়ে শুধল কি, আপনি আমার সামনে হাফ প্যান্ট পরে ঘুমাবেন? নিতু চাপা সুরে বলল, কেন আপনি ঘুমাবেন না? সারা রাত তাকিয়ে তাকিয়ে আমার পা দেখবেন? ছি মেজর সাহেব, ছি, আপনার চরিত্র এত খারাপ। এই তো বিয়ের আগে নিজের চরিত্রের প্রশংসা করছিলেন, কবুল বলার পরই আসল রূপ বেরিয়ে আসতে শুরু করেছে দেখছি। একটা মেয়েকে আপনি ওভাবে দেখবেন? লজ্জা করবে না? মান সম্মান থাকবে আপনার? সকালে আমাকে এত সুন্দর মুখটা দেখাবেন কিভাবে বলেন তো? উৎস খাটের পাশের টেবিল ল্যাম্পটা অন করলো। নিতুকে ধমক দিয়ে থামতে বলে উঠে দাঁড়ালো। ওয়ার্ড্রবে এটা ওটা ঘেটে একটা কালো টি শার্ট আর নিজের 3/4 প্যান্ট এনে নিতুকে ধরিয়ে দিল। নিতুর যে উচ্চতা তাতে এই প্যান্ট নিশ্চিন্তে ফুল প্যান্ট হয়ে যাবে। টি শার্ট আর প্যান্ট এনে নিতুর হাতে ধরিয়ে দিয়ে বলল, নিন, এগুলো পরে আসুন। নিতু মিটিমিটি হেসে বলল, হাফ প্যান্ট পেলেন না? আপনার দেখতে সুবিধা হতো, ফর্সা আবেদনময়ী, ইংরেজিতে সেক্সি, নরম্পা। এরপরও আপনি কিভাবে চরিত্রবান থাকেন সেটাও দেখতাম। সাহস করে এনে দিয়ে দেখুন, আপনার চরিত্রে হৃষ্টপুষ্ট দাগ পড়ে যাবে মেজর সাহেব। উৎস দাঁতে দাঁত চেপে বলল, কয়েক ঘন্টা এত পরিবর্তন? এত কথা কিভাবে আসতে শুরু করেছে পেট থেকে? শুনুন, মুখ দিয়ে যদি আর একটা কথা বের হয় তাহলে মুখ বন্ধ করে দিব। নিতু দাঁড়িয়ে গেল। উৎস সোজাসুজি দাঁড়িয়ে তার দিকে তাকিয়ে বলল, কিভাবে? চুমু দিয়ে? এসবও আপনি পারবেন? বিবেকে বাঁধবে না? একটা মেয়েকে বিয়ে করে নিজের রুমে নিজের খাটে নিজের পাশে থাকতে দিয়েছেন বলে এভাবে সুযোগ নেবেন? এসব করতে পারবেন আপনি? উৎস নিতুর এসব কথাবার্তায় অবাক হচ্ছে। এই মেয়ে এভাবে এরকম এত কথা বলতে পারে আইডিয়া ছিল না তার। আর এত রাতে এসবে বা কেন বলে তার মেজাজটা গরম করছে কে জানে। একে ভয় দেখানো, বড় চোখ, ধমক কিছুই কাজ করছে না দেখে ড্রয়ার থেকে রিভলভার এনে মাথার বালিশের পাশে রেখে শুয়ে পড়ল। চোখের ওপর হাত রেখে বলল, কারও মুখ দিয়ে আর একটা কথা বের হলে এত রাতে আজ রুমে গুলি চলবে বলে দিলাম। উৎসের উক্ত বাক্যের পর নিতু আর সারা শব্দ পাওয়া গেল না অনেকক্ষণ। নিতু চেঞ্জ করে এসে চুপচাপ শুয়ে আছে। প্রায় 5 মিনিট, তারপর 10 মিনিট, 12 মিনিট, 15 মিনিট এইভাবে কেটে যাওয়ার পর উৎস কী ভেবে পাশ ফিরে নিতুর দিকে তাকালো। সাথে সাথে চোখ পড়ল কাজলে ডুবিয়ে রাখা দুটি চোখে। নিতু এক পলকে তার দিকে চেয়ে আছে। উৎসকে তার দিকে তাকাতে দেখে ফিক করে হেসে ফেলল সে। বলে উঠল, আপনি চাইছেন আমি কথা বলি, আপনাকে বিরক্ত করি, অথচ সেটা করে রাগ দেখাচ্ছেন। শুনেছি মেয়ে মানুষই শুধু ন্যাকামি করে, মেয়েকে রাগ দেখায়, আহ্লাদ করে। এখন দেখছি বুড়ো গোছের পুরুষ মানুষও বাদ নেই। বুড়ো কুচকালো উৎস। চাপা শ্বাস ফেলে বলল, আমাকে দেখে কোন দিক দিয়ে বুড়ো গোছের মনে হলো? আপনার আম্মা বলেছে আপনার বয়স 35। এই বয়সে কেউ কচিত আর থাকে না। উৎস নিতুর এহেন কথাবার্তার জবাবে বলে উঠল, 30 পেরিয়ে গেলে পুরুষ তার প্রেয়সীকে রাজরানী করে রাখতে পারে। ভালোবাসায় কোনো কমতি থাকে না। তারা নির্বাদের মতো মুখ ফুলিয়ে প্রেয়সীর হৃদয়ে দহন ঘটায় না। তারা হয় সঠিক পুরুষ। নিতু এবার হঠাৎ নিস্তেজ গলায় বলে উঠল, কিন্তু আপনি তো শপথ করে বসে আছেন আপনি আর কাউকে ভালোবাসবেন না। উৎস আর কোনো কথা বলল না। নিতু মনে মনে বলল, বিয়ের আগে আমার অসহায়ত্ব দেখিয়েছি ঠিক, কিন্তু বাবার জন্য না। আপনাকে দেখার পর আপনাকে না পেয়ে আমার নিজেকে বড্ড অসহায় লাগছিল। আপনি যতই বলুন না কেন যে আপনি সহজে কাউকে ভালোবাসবেন না, বিশ্বাস করতে পারবেন না।
আমি সেই কঠিন কাজটাই করে দেখাবো। আপনি আমাকে ভালোবাসবেন। 11 বছর আগের সেই সত্যিটা জানার পর তো চোখে হারাবেন। নিতু জবাবের আশায় কিছুক্ষণ উৎসের দিকে চেয়ে রইল। জবাব পাবে না বুঝতে পেরে আস্তে করে চোখ দুটো বন্ধ করে নিল। মনে মনে চাইল এই ক্ষণেই ঘুম নেমে আসুক। প্রিয় মানুষের সাথে কথা বলার স্পৃহা এত রাতে আর না জাগুক। যদি পুনরায় দুঃখ পাওয়ারই হয় তবে মন থেকে দূরত্ব বাড়ুক। ভোর 6টায় অ্যালার্ম বেজে উঠল। ঘুম ঘুম চোখে অ্যালার্ম বন্ধ করে কিছুক্ষণ ওভাবে চোখ বন্ধ করে রইল উৎস। ছুটিতে বাড়ি এলেও এই রুটিনের অন্যথা হয় না তার কোনো সময়। 6টা থেকে 8টা অবধি এক্সারসাইজ চলে। বাড়ি ফিরে গোসল সেরে তারপর নাস্তার টেবিলে গিয়ে বসে সে। আজকেও তার অন্যথা হলো না। চোখ না খুলেই নড়বে তখনই বুকের দিকটা ভারী কিছু বাঁধল মনে হলো। চোখ খুলতে নিজের বুকের সাথে লেপ্টে থাকা আরও একটি শরীর আবিষ্কার করলো। পরক্ষণে যখন মনে হলো নিতুর কথা তখনই ছিটকে দূরে সরে গেল সে। বিছানার এদিক ওদিক দেখে বুঝতে পারল নিতু নয়, রাতে সে নিজেই নিজের জায়গা ছেড়ে নিতুর দিকে সরে গিয়েছে। চোখ খিচে বন্ধ করে নিল সে। নিজের কর্মকাণ্ডে সে নিজেই হতাশ। মনে মনে সিদ্ধান্ত নিল আগামী রাত থেকে বিছানায় সে কিছুতেই ঘুমাবে না। একটা দীর্ঘশ্বাস ফেলে নিজেকে ঠিকঠাক করে নিল। উঠে বসে নিতুর দিকে চোখ যেতেই আরেক দুর্ঘটনার শিকার হতে হলো। নিতুর পোশাকের ঠিক নেই। কালো টি শার্ট খানিকটা উঠে যাওয়ায় নিতুর মেয়েধীন ধবধবে সাদা উদর স্পষ্ট দেখা যাচ্ছে। কালো রঙের শরীরের রং যেন আরও বেশি উজ্জ্বল হয়ে ধরা দিয়েছে। দাঁতে দাঁত চেপে চোখ বন্ধ করে নিল উৎস। একদিনে এত কিছুতে সহ্য করতে পারছে না সে। নিজের ওপর কী পরিমাণ রাগ হচ্ছে সেটা শুধু সে নিজেই জানে। পায়ের নিচের দিক থেকে কমফোর্টার তুলে জলদি নিতুকে মুখ অব্দি ঢেকে দিয়ে বিছানা থেকে নেমে এলো। এক্সারসাইজের জন্য তাড়াতাড়ি তৈরি হয়ে বেরিয়েও গেল। নিতুর ঘুম ভাঙল 7:30টার পর। ফরিনা বেগম নিজে এসে তাকে ডেকে গিয়েছেন। অনেক রাত করে ঘুমোতে যাওয়ার কারণে চোখ থেকে ঘুম কিছুতেই হচ্ছে না। সে ছোটবেলা থেকেই দেখেছে বিয়ের পরদিন বউ সকাল সকাল উঠে বাড়ির সবার সাথে কাজে হাত লাগায়। উঠতেও ইচ্ছে করছে, আবার চোখও খুলতে পারছে না। অবস্থা বেগতিক বুঝে নিজেই মনের সাথে যুদ্ধ করে উঠে বসল। বিছানায় কমফোর্টার দেখে মনে পড়ল এটা রাতে নেওয়া হয়নি, সুতরাং হিসেব মতো উৎস এটা দিয়েছে। উৎসর কথা ভেবে মুসকে মুসকে হাসল নিতু। নিজের শরীরে পরিচিত এবং প্রিয় মানুষের পোশাক দেখে সেটাই মুখ ডুবালো। কি অসম্ভব সুন্দর সুবাস। চোখ বন্ধ করে বেশ কিছুক্ষণ টি শার্টের সুবাস নিল নিতু। কি অদ্ভুত মোহ, কি অসম্ভব মায়া। নিতু টি শার্টে মুখ গুজেই বলে উঠল, আপনার জন্য আমি জীবনের অন্য সব লক্ষ্য ভুলে বসেছি উৎস। কবুল বলার পর আমার একমাত্র লক্ষ্য আপনাকে পাওয়া। আমার জীবনে আর দ্বিতীয় কোনো লক্ষ্য নেই। আমাকে যে এবার আপনার ভালোবাসা পেতেই হবে। পূর্বের মতো ভুল আর আমি করব না। আপনার জীবনে আর কাউকে আসতে দেব না, কাউকে ফিরতেও দেব না। আপনি শুধু আমার হবেন। কিছু বললেন? কথাটা কানে পৌঁছতে নিতু সামনের দিকে তাকালো। উচ্চ ঘেমে নিয়ে একাকার হয়ে দাঁড়িয়ে আছে। নিতু মুচকি হেসে বলে উঠল, আপনাকে হট লাগছে উচ্চ সাহেব। আপনি এভাবে সামনে এলে যে আমার চরিত্রে দাগ পড়ে যাবে। আমার চরিত্রে দাগ পড়ার মতো ঘটনা ঘটলে সেটা আপনার জন্য একদম সুখকর হবে না।